বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, কোভিড-19 বা করোনা ভাইরাস এক ছোট্ট অণুজীব, এক অদৃশ্য শক্তি, কিন্তু গোটা পৃথিবীকে অস্থির করে তুলেছে। গোটা পৃথিবী কোভিড-19-এর উদ্বেগ উৎকণ্ঠায় জর্জরিত এবং এর থেকে কবে পরিত্রাণ মিলবে সেটিও এখন পর্যন্ত অনিশ্চিত। ওলটপালট করে দিয়েছে সব কিছু, ধ্যান ধারণা, চিন্তা ভাবনা, আচার আচরণ। কোভিড-19 ছুঁয়েছে বাংলাদেশকেও এবং প্রতিদিনই কম বেশি মৃতের মিছিলে মানুষ যুক্ত হচ্ছেন, আক্রান্তের সংখ্যা বাড়ছে। যে অনুপাতে পরীক্ষা হয়তো করা দরকার সেই অনুপাতে বাংলাদেশ বা আমরা তার পরীক্ষাটা করতে পারছি না। কিন্তু যে পরিমাণ মানুষ পরীক্ষা করতে চাইছেন সেই পরিমাণ মানুষের পরীক্ষা যদি করা যেত হয়তো আক্রান্তের সংখ্যা আরও বেশি হতো। কোভিড-19 মানুষকে শুধুমাত্র মৃত্যু ঝুঁকি বা স্বাস্থ্য ঝুঁকির মধ্যেই ঠেলে দেয়নি, অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, কূটনৈতিক, মনস্তাত্ত্বিক নানা সংকটের মধ্যে ফেলে দিয়েছে। এবং এই কোভিড-19 বলা হচ্ছে কোভিড-19-এর কারণে যে পরিস্থিতি তৈরি হয়েছে এটি নিউ নর্মাল বা নতুন এক স্বাভাবিক অবস্থা এবং নতুন বিশ্ব ব্যবস্থায় প্রবেশ করেছে পৃথিবী, যে বিশ্ব ব্যবস্থা থেকে পেছনে আর পৃথিবী কখনোই ফেরত যাবে না। এই কোভিড-19-এর যে আবির্ভাব বা আধিপত্য সেটি কেন, বিজ্ঞান এ বিষয়ে কী বলে, ধর্ম এ বিষয়ে কী বলে, ইতিহাস এ বিষয়ে কী বলে, কিংবা আজকের যে কোভিড-19-এর যে আগ্রাসী তৎপরতা, এই তৎপরতা আগামী দিনের ইতিহাসে কিভাবে লিখিত হবে, আগামী দিনের ধর্মীয় চিন্তায় কী প্রভাব ফেলবে, কিংবা বিজ্ঞানকে পথ চলতে কীভাবে সহায়তা করবে, এইসব বিষয়ে এইসব প্রশ্নের উত্তর খোঁজার জন্যে আজকে আমাদের সঙ্গে দুজন অতিথি রয়েছেন। তাদের একজন বিজ্ঞানী শিক্ষাবিদ, অন্যজন ইতিহাসবিদ এবং শিক্ষাবিদ, এবং দুজনেই মোটামুটি বেশ ধর্মীয় ব্যাখ্যা দাঁড় করাতে পারবেন বা ধর্মীয়ভাবেও ধর্মীয় ইতিহাস সম্পর্কে তাদের যথেষ্ট জ্ঞান রয়েছে। আমাদের সঙ্গে ঢাকার ধানমন্ডির বাসা থেকে যুক্ত হচ্ছেন বিজ্ঞানী এবং বাংলাদেশ একাডেমি অফ সায়েন্সেসের প্রাক্তন প্রেসিডেন্ট, বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা উপাচার্য এবং সাউথ ইস্ট ইউনিভার্সিটির সাবেক উপাচার্য ডক্টর শমশের আলী। আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের শিক্ষক, ইতিহাসবিদ, বর্তমানে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনসের বঙ্গবন্ধু চেয়ার, বাংলা একাডেমির সাবেক মহাপরিচালক এবং একসময় একটি ইংরেজি দৈনিকও সম্পাদনা করেছেন প্রফেসর ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন। স্বাগত আপনাদের তৃতীয় মাত্রায়। আমি ডক্টর শমশের আলী আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই, আপনার কাছ থেকে একটু শুনতে চাই। আমি আসলে আপনাদের দুজনের কাছে আমার কোনো প্রশ্ন নেই, যে আজকে যে প্যান্ডেমিক বা এই যে মহামারী, এটি আসলে এ সম্পর্কে আমাদেরকে ধর্ম কি বলে, বিজ্ঞান কি বলে এবং ইতিহাস কি বলে সেটি একটু শুনতে চাইব, এবং পরের ধাপে আমি একটু শুনতে চাইব যে আজকের এই পরিস্থিতি আসলে আমাদের আগামী দিনের ধর্মীয় চিন্তায় কি প্রভাব ফেলবে, ধর্মীয় আচার আচরণে কি প্রভাব ফেলবে, ইতিহাস কিভাবে লেখা হবে, কিংবা বিজ্ঞানকে সে কিভাবে প্রভাবিত করছে। সো প্রথম পর্বে একটু শুনতে চাই যে বিজ্ঞান, ধর্ম আসলে এই ধরনের প্যান্ডেমিক সম্পর্কে কি বলে, এবং মাঝখানে আপনাদের দুজনের কাছে আমি শুনতে চাইবো যে এটিকে যেভাবে আমরা ডিল করছি এই কোভিড-19-এর সঙ্গে বা এটিকে মোকাবেলা করবার যেভাবে চেষ্টা করছি সেটি কতটা ঠিকঠাক আছে আপনারা মনে করেন। সো প্রথম পর্যায়ে শুনতে চাই যে বিজ্ঞান বা ধর্ম বা বিজ্ঞান এবং ধর্ম মিলিয়ে আসলে এই ধরনের প্যান্ডেমিক সম্পর্কে আমাদেরকে কি ধারণা দেয়। ডক্টর শমশের আলী। ধন্যবাদ আপনাকে। এই প্যান্ডেমিক শুরু হয়েছে প্রায় 100 বছর পরে, এরকম একটা মহামারী পৃথিবীতে দেখা দিল। তো আমরা একথা বলতেই হয়, পৃথিবী এজন্য প্রস্তুত ছিল না। চায়নায় তারা যারা এটার পরে রিসার্চ করছিলেন তারা অনেক তথ্য দিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত সায়েন্টিস্ট এবং মেডিকেল ডক্টরস এই ভাইরাসকে খুব ভালো করে বুঝে উঠতে পারে নাই। এর সাইজটা হচ্ছে ন্যানোমিটার, 120 ন্যানোমিটার। এই ন্যানোমিটার মানে 1 মিটার হলো 1 ন্যানোমিটার 10⁻⁻9 মিটার, অর্থাৎ 10⁻⁻7 সেন্টিমিটার। আর 100 ন্যানোমিটার যদি হয় 100 দিয়ে গুণ করেন তাহলে এটা হলো 100 × 10⁻7 = 10⁻5 সেন্টিমিটার। এটা ঠিক আমাদের ভিজিবল ওয়েভলেংথ যেটা আছে সেই ভিজিবল ওয়েভলেংথের অর্ডারের মতন। এইখানে একটা প্রশ্ন আসে, কেন আমি এই কথাটা বললাম, যে ভাইরাস যদি আমাদের শরীরে ঢুকতে হয় আমরা যে মাস্কটা পরি সেই মাস্কটা পর কিরকম। যখন একজন তাঁতি, একটা বনে কাপড়
তো তার মধ্যে ওয়ার্প অ্যান্ড ওয়েভ থাকে, ফাঁক থাকে। তো এইখানে দেখা যায় ইসরায়েল সম্পূর্ণ কয়েকদিন আগে একটা করেছে, তারপরে বলেছে 99% এটা একদম প্রুফ যে এর মধ্যে দিয়ে কোনো ভাইরাস ভেতরে ঢুকতে পারবে না। তারপরে একটা মাস্ক পরে ঘুরে বেড়া যেত, একটা মাস্ক পরে ঘুরে বেড়াবে। এখন আমাদের এখানে যে মাস্কগুলো আছে, সেই মাস্কগুলো এটা দেখা দরকার যে এটা কত ইফেক্টিভ। এবং আমার ছাত্র রব্বানি, তিনি বলছিলেন যে ভেতরে যদি একটা পলিথিন যদি কোনো রকম দেওয়া যায়, পলিথিন তো আবার শ্বাস প্রশ্বাসের জন্য ভালো না, কিন্তু যদি ভেতরে দেওয়া যায় এবং ভেতরে জায়গা থাকে, তাহলে এইটার এই ঢুকবে, ভাইরাসটা ঢুকতে পারে না। এটা হলো একটা স্ট্রাকচার। এখন আমি একটা কথা বলি, যেটা এই বিপদের সময় হয়তো লোকে বলবে যে আপনি এই সময় এই কথা বলছেন। এই ভাইরাস কিন্তু একটা অসম্ভব সুন্দর ভাইরাস, এক্সট্রিমলি প্রিটি টু লুক অ্যাট। এটা যদি আপনারা টেলিভিশনে যে দেখেন, এটা দেখেন এটার আউটার শেল, এবং এইটা খুললে এর ভেতরে লুকিয়ে থাকে একটা সিঙ্গল স্ট্র্যান্ড। এটা ডিএনএ তে দুটো স্ট্র্যান্ড, এটা একটা সিঙ্গল স্ট্র্যান্ড। এখন এই যে মিডিয়াতে আমরা বলি যে সাবান দিয়ে হাত ধোন, তো এর বিজ্ঞানটা কি? বিজ্ঞানটা হচ্ছে ওই এটা কোনো সময় বলা হয় না কিন্তু ভালো করে, ওই করোনার যে স্পাইকস গুলো আছে, প্রোটিন ওইগুলো এবং ফ্যাট, ওইগুলো যখন সাবান খারের সঙ্গে পড়ে তখন ওগুলো ওগুলো নষ্ট হয়ে যায়, তখন ওর কার্যকারিতা থাকে না। সুতরাং প্রথম কথা হচ্ছে এই সাবান দিয়ে হাত ধোয়া, যেটা আমাদের ধর্মেও আছে। আমাদের তো ইসলাম ধর্মের সাপনে দ্য ওয়ার্ড সোপ, এই কথাটা এসছে, এটা সাপনের থেকে এসছে। এরপরে আমি বলি যে এখন এই ভাইরাসটা এর এর এগেনস্টে যদি ইনজেকশন নেবে, ইনজেকশন বার করবে, সেখানে একটা সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে এই যে অনেকগুলো খুব ইন্টেলিজেন্ট, কিন্তু এই সার্ভাইভালের জন্য বেশ কয়েকটা স্ট্র্যান্ড সে বানিয়ে ফেলেছে, এবং সে এই স্ট্রেনগুলো, অনেকগুলো স্ট্রেন এই পর্যন্ত সে অ্যাসিউম করে ফেলেছে। সুতরাং ইনজেকশন কতটা এফেক্টিভ হবে, টিকার কথা বলছেন আর আপনি, এই ভ্যাকসিনের ইনজেকশন কথা, গুলো, ভ্যাকসিনের কথা কথা, জি জি। হ্যাঁ, এটা কতটা এফেক্টিভ হবে, এটা অনেক ট্রায়ালের পরে আমরা দেখি, এবং এর কোনো সাইড এফেক্ট আছে কিনা জানি না। তবে এখন একটা সায়েন্সের কথা আপনি বলতে পারেন যে তাহলে এটা মানুষের হলে মানুষ বেঁচে যাচ্ছে কেমন করে? অধিকাংশ লোক বেঁচে যাচ্ছে এইভাবে যে আল্লাহ তাআলা মানুষের শরীরে একটা ইমিউনিটি দিয়েছেন, একটা ইমিউনিটি দিয়েছে, ও গেলেই এটা শরীরের ইমিউনিটি সেলস আছে, ওই ইমিউনিটি সেল ওকে ধ্বংস করার চেষ্টা করে। কিন্তু মুশকিল হচ্ছে যদি কারো আগে কোনো অসুখ থাকে এবং কোনো রকম ভাবে তার ইমিউনিটি ইম্পেয়ার্ড হয়ে থাকে ডিউ টু ওল্ড এজ প্রবলেমস, তাহলে এই ইমিউনিটি কাজ করে না। সেই জন্যে আসল কথাটা বুঝতে হবে। একজন জাপানিজ সায়েন্টিস্ট এটা খুব ভালো করে বলেছেন, বলছেন এ নিয়ে এত মাতামাতি করার কিছু নেই, আমাদের ইমিউনিটিটা বাড়াতে পারলে দ্য বডি ডাজ দ্য ট্রিক। তা আমাদের এখানে এই 17 কোটি লোকের একটা আইডি কার্ড আছে, কার বয়স কত এটা জানা আছে, এটা কতগুলো লোক কোন এজ গ্রুপে পড়ে জানা আছে। সুতরাং আমাদের এইখানে যদি আমরা বলি যে যাদের স্বাস্থ্যে 60-এর উপরে গেছে যেসব লোক, তাদেরকে ইমিউনিটি বাড়াবার জন্য কি করতে হবে, এই কাজটা যদি করা যায় তাহলে কিন্তু একটা বড় কাজ হয়। আর নইলে বাড়িতে বসে ভিটামিন সি খাচ্ছে, গরম জল খাচ্ছে, গরম পানি, তারপরে এই আদার রস খাচ্ছে, সব সময় রেস্ট নিচ্ছে, বারবার গার্গল করছে, এগুলোতেই কিন্তু সে ভালো হয়ে যাচ্ছে। কিন্তু প্রবলেম হলো যখন শ্বাসকষ্ট দেখা দেয়, তখন এই অক্সিজেনের দরকার। এখন আমাদের দেশে, কেন আমি বললাম যে পৃথিবী তৈরি ছিল না, শুধু আমাদের দেশ না,
সারা পৃথিবীতেই এই স্বাস্থ্য ব্যবস্থাটা একটুখানি নড়বড়ে ছিল এই দিক দিয়ে, তারা কল্পনা করতে পারে নাই। তা আমি মনে করি, আমি একটু পরে বলবো, জি এই ঘটনার পরে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা কিরকম হওয়া উচিত এবং এইটা এই করোনার থেকে আমরা কি লেসেন্স পেতে পারি সে আমি একটু পরে বলবো। জি, আসবো আমি আবার আপনার কাছে। অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন। আপনি ইতিহাসের প্রেক্ষাপটে করোনা ভাইরাসের কথা বলতে বলেছেন। ইতিহাস তো এখন উইনস্টন চার্চিলের একটি কথা আছে যে হিস্ট্রি ক্যানট বি ফেস্টিডিয়াস, বাদ বিচার করতে পারে না। হিস্ট্রি হ্যাজ টু টাচ এভরিথিং, think about everything, even feel about everything. অর্থাৎ ইতিহাস সবকিছুকে স্পর্শ করবে, ইতিহাস সবকিছু নিয়েই চিন্তা করবে, এমনকি দরকার হলে ইতিহাস সবকিছু সম্পর্কে অনুভবও করবে। তো কাজে ইতিহাসের ব্যাপকতা আকাশের মতোই উদার আর কি। কাজে তার মধ্যে করোনাকে নিয়ে এসে যদি কথা বলতে হয়, আমি প্রথমে একটু সাহিত্যের দিক থেকে দেখবার চেষ্টা করছি। রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ 1950-এর দশকে দ্বিতীয় মহাযুদ্ধ পরবর্তী বিশ্বের সমাজ চিত্রটাকে সামনে রেখে সম্ভবত তিনি লিখেছিলেন, পৃথিবীর গভীর গভীরতর অসুখ এখন। জীবনানন্দ দাশ নেই, করোনা আছে। করোনার দিকে তাকে জীবনানন্দ দাশের ওই বাক্যটি যেন আমাকে বারবার অন্তরে দহন সৃষ্টি করছে, পৃথিবী সত্যি বড় অসুখ এখন, গভীর গভীরতর অসুখ। তো এই অসুখ দেখুন ব্যাপকতার বিচারে প্রায় 213টি দেশ আক্রান্ত হয়েছে এই মুহূর্তে। এত বড় মহামারী বা অতিমারী, এটাকে বলছি আমরা অতিমারী, প্যান্ডেমিক, এপিডেমিক মহামারী। এপিডেমিক এসেছে অনেক এর আগে, কিন্তু এত বড় ব্যাপক গভীর গভীরতর অতিমারী এর আগে আসেনি। যেমন ধরা যাক যে 1929-এ নিউ ইয়র্কে স্টক মার্কেটের পতন হলো। তখন তারপর থেকে 30-এর দশক জুড়ে পুঁজিবাদী বিশ্ব বেসামাল হয়ে পড়ল এবং তখন ওটাকে বলা হলো মহামন্দা, ইংরেজিতে বলল দ্য গ্রেট ক্র্যাশ। এবং ছাত্র জীবনে পড়েছি বা এখনো পড়ি প্রয়োজন বোধে প্রসঙ্গ এলেই, গলব্রেথের লেখা চটি বই দ্য গ্রেট ক্র্যাশ, চমৎকার একটি বই। মহামন্দার আনুপূর্বিক পটভূমি সহ বহিঃপ্রকাশ সব কিছু মিলে সুন্দর করে লেখা আছে। কিন্তু এখন যে মহামারী, ওই সময় শুধু পুঁজিবাদী বিশ্ব আক্রান্ত হয়েছিল, তার ফলাফল অনুভূত হয়েছে অন্যান্য বিশ্বের অন্য প্রান্তেও। কিন্তু এখন পুঁজিবাদ, সমাজতন্ত্র তো নেই বললেই চলে, আছে কিউবাতে আছে, উত্তর কোরিয়া তথাকথিত ভাবে সমাজতন্ত্র পুঁজিবাদ কোনো বাধা ধরা নিয়ম নাই, গোটা বিশ্বেই ছড়িয়ে পড়েছে। রাজা উজির প্রজাও মানা নেই, সবাইকে ধরছে। তবে লক্ষণীয় একটা, দরিদ্র মানুষ কিন্তু এখনো পর্যন্ত খুব একটা আক্রান্ত হয়নি। যেমন আমাদেরকে বলা হচ্ছে ঘরে থাকুন, করোনা দূরে থাকবে। আমরা ঘরে করোনা দূরে এই কথা বলি, তো যাদের ঘর নেই, পথেই যাদের ঘর বাড়ি, তারা কোথায় থাকবে? তারা তো পথেই থাকে। এখনো পর্যন্ত একটা বিমুগ্ধ বিস্ময় আমাদের কাছে, বা স্রষ্টার অপার কৃপা যে তারা এখনো আক্রান্ত হয়নি আর কি। কিন্তু সেটা আমরা কিভাবে বুঝতে পারছি? আমরা তো তাদের পরীক্ষা করা হচ্ছে কিনা সেটা একটা প্রশ্ন, তারা পরীক্ষা কোথায় করাবে সেই অ্যাক্সেসটা পাচ্ছে কিনা সেটাও আরেকটা প্রশ্ন থাকছে। না, এর উত্তর দেওয়া খুব কঠিন আর কি, বিজ্ঞানের কোনো ব্যাখ্যা পাবো না আমরা। তো যাকে তারা থাক, ভালো থাক, কারণ জীবনের অনেক কিছু থেকে তারা বঞ্চিত।
জীবন এভাবে ছবল যেন না দেয় তাদেরকে, আমরা সেই আশাটি করি, সেই কামনা করি। আচ্ছা, এখন দেখুন, বলছিলাম যে বোকাচো যে ডেকামেরন লিখলেন, ওই সময় কিন্তু একটা প্লেগের প্রেক্ষাপটে ডেকামেরন লিখলেন। সেই প্লেগ থেকে বাঁচার জন্যে কিছু মানুষ একটা গুহার মধ্যে আশ্রয় নিয়েছে, জনবিচ্ছিন্ন থেকেছে, একে একে গল্প বলে গেছে, সেটি হচ্ছে ডেকামেরন। তো প্লেগ তখনও ছিল। আচ্ছা, ধরুন এই যে উইলিয়াম শেক্সপিয়ারের জীবদ্দশায় ব্রিটেন সহ গোটা পশ্চিম ইউরোপে প্লেগ চলে এলো। উইলিয়াম শেক্সপিয়ারও ঘর থেকে বার হতে পারেননি বেশ কিছুদিন, এবং তার ফলটা হয়েছে কি, এই সময়টা তিনি কাজে লাগিয়েছেন। তিনি সৃজনশীল মানুষ ছিলেন, এটা আমরা জানি। 4টি নাটক লিখে ফেললেন। তো এখনো কিন্তু করোনা এই আক্রান্ত বিশ্বে যারা সৃজনশীল মানুষ, তারা কাজ করে তারা যাচ্ছে। ঘরে থাকাটা উপভোগ করছেন বলে আমি বিশ্বাস করব, কিন্তু সবার জন্য নয় আর কি। ম্যালেরিয়া পৃথিবীতে সবচেয়ে বড় প্রাণঘাতী অসুখ ছিল এক সময়, যতদিন না জি। প্রতিষেধক আবিষ্কার হয়েছে। কলেরা, এসব ছিল। আচ্ছা, এখন দেখুন, এই যে ম্যালেরিয়া চলে গেছে সম্পূর্ণভাবে তা বলতে পারবো না, কিন্তু প্রতিষেধকের জন্যে ম্যালেরিয়া প্রতিহত হয়েছে। তো এখন আপনি কিন্তু আরেকটা কথা বলেছেন যে আমাদের সমাজ, রাজনীতি, অর্থনীতি, মনস্তত্ত্ব সবকিছুকে গ্রাস করছে। সমস্যাটা হচ্ছে মানুষের মানসিকতা নিয়ে। ইতিহাস কিন্তু মন মানসিকতার কথাও বলে। কারণ আমি যখন এডিনবরা বিশ্ববিদ্যালয়ে পড়েছি, তখন আমাকে একটা কোর্স করতে হয়েছে সাইকো হিস্ট্রি, মনোসমীক্ষণমূলক ইতিহাস। তো সেই জন্যে আমি ওই দিকটি সবসময় খেয়াল রাখি, শুধু ঘটনার জি। ঘনঘটা ভিত্তিক ইতিহাস নয়, মানুষের মনস্তত্ত্বটাও দেখবার চেষ্টা করি। করোনা কালে সারা পৃথিবীর মানুষের মনস্তত্ত্ব নিয়ে বড় রকমের একটা ওলট পালট হতে যাচ্ছে, হয়ে গেছে। এবং যারা মনোসমীক্ষণবিদ, সাইকিয়াট্রিস্ট যারা, তারা কিন্তু বড় রকমের কাজ, গবেষণার উপাত্ত উপকরণ খুঁজে পাবেন বলে আমার কাছে মনে হয়। জি। আর একটি প্রসঙ্গ আপনি তুলেছিলেন, ধর্ম। তো ধর্ম নিয়ে খুব বেশি কথা বলার অবকাশ আছে বলে আমার মনে হয় না। কোরআনে স্পষ্ট করে নির্দেশ আছে, হাদিসেও আছে, যে মহামারীর সময় যে যেখানে আছো সেখানে অবস্থান করো। অর্থাৎ মহামারী সভ্যতার সঙ্গেই চলে এসেছে, ক্ষণে ক্ষণে এসেছে। তো সেইটা আমাদের করা উচিত বলে আমি মনে করি, যে যারা ধর্ম অনুসরণ করেন। এবং আর একটি তথ্য পেলাম পত্রিকায়, চমৎকার একটি তথ্য, যে দেখুন, যে যারা ধার্মিক, যে কোনো ধর্মে, তারা বেশ আক্রান্ত হচ্ছে। আচ্ছা, নাস্তিকরা কিন্তু এখনো আক্রান্ত হয়েছে প্রমাণ পাওয়া যায়নি, এটা পত্রিকার জি। খবর, যদি জি। তারা সত্যি কথা বলে। আরো একটি ব্যাপার, ভ্যাটিকান সিটিতে কেউ আক্রান্ত হয়নি। এগুলো কিন্তু চমৎকার ব্যাপার জি। আর কি। আসবো আবার আপনার কাছে। প্রফেসর শমশের আলী, আপনি একটু বলবেন যেটি আপনি আমাদের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে বলতে চাইছিলেন। প্রফেসর সৈয়দ আনোয়ার হোসেনের মধ্যে ধর্মের প্রসঙ্গে, ইতিহাসের প্রসঙ্গে খানিকটা টানলেন সেই বিষয়। এবং আমরা যেভাবে ডিল করছি, যে সোশ্যাল ডিস্টেন্স না ফিজিক্যাল ডিস্টেন্স, লকডাউন না সাধারণ ছুটি, নানানভাবে এটিকে মোকাবেলা করার চেষ্টা করা হচ্ছে, এবং বলা হচ্ছে যে আমরা একটা পরীক্ষা নিরীক্ষার মধ্যে দিয়ে যাচ্ছে, আমরা আগে কিছুই জানতাম না। সো এইসব বিষয় একটু শুনতে চাইবো আপনাদের কাছ থেকে, ডক্টর শমশের আলী। আচ্ছা, আমি প্রথমেই বলি, এবার আমাদের এই ব্যবস্থাগুলো কিভাবে হচ্ছে, তার ইনঅ্যাডিকুয়েসি গুলো এবং করা কি দরকার সেই সম্পর্কে বলি। একটা জিনিস হলো যে আমাদের দেশে যদি আমরা বলি, এটা মনে রাখতে হবে যে আমাদের 50%, 60% লোক এটা সাক্ষরতা, মানে তারা একটা সহজ চিঠি লিখতে পারে, সহজ কথা পড়তে পারে। কিন্তু সায়েন্টিফিক লিটারেসি এই দেশে 2% এখনো হয় নাই। এই জন্যে যে অ্যাডভার্টাইজমেন্ট গুলো
সমস্ত আমাদের এই যে চ্যানেল যার সঙ্গে আমরা যুক্ত, বিভিন্ন চ্যানেল, সব চ্যানেলেই কিন্তু যে অ্যাপ্রোচটা নেওয়া হচ্ছে সেটা একটা এলিটিস্ট অ্যাপ্রোচ। যেমন আপনি একটু আগে বললেন যে সামাজিক দূরত্ব, এই সামাজিক দূরত্ব, আমি যখন 61 সালে পিএইচডি করছি ইংল্যান্ডে, তখন এই উইলি ব্রান্ট একটা বই লিখলেন, নর্থ সাউথ ডায়ালগ। তা আমি বইটা কিনে দেখলাম যে তিনি এই ধনী আর দরিদ্রের মধ্যে দূরত্ব কমাবার জন্যে, তো সেইটাকে তারপর থেকে সোশ্যাল ডিস্টেন্স হ্যাজ বিকাম মোর অ্যান ইকোনমিক টার্ম রাদার দেন এই অসুখ বিসুখের জন্যে। এইটা চ্যানেল আইকে অন্য সব জায়গায় আমি বলেছি, কিন্তু যারা এটা কোথার থেকে আসলো সামাজিক দূরত্ব, আই থিঙ্ক ইট ইজ এটা একটা মিসনমার। ডাক্তাররাও এই টার্ম ব্যবহার করছেন এবং অন্যান্য সমাজকর্মীরাও ব্যবহার করছেন। যেটা ব্যবহার করা উচিত সেটা হলো 4 হাত দূরে থাকো, শারীরিক দূরত্ব। আর 4 হাত দূরে থাকো। একটা হাতের মধ্যে, একটা কিউবিটের মধ্যে 18 ইঞ্চি থাকে, 18 ইঞ্চি মানে 1.5 ফুট। তো 4 হাত হলে 4 8 8 72, 6 12 72, 6 ফুট। তো এই 6 ফুটও বলার দরকার নেই। আর তার হাতের মধ্যে একটা মাপ আছে, আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। তো একটা রাস্তার একটা লোককে যদি বলা যায় 4 হাত দূরে দূরে থাকো, এইটা অনেক বেশি ইম্পর্টেন্ট। আশা করি আপনারাও বলবেন সামাজিক দূরত্ব কথাটা এটা ঠিক নয়। তাছাড়া এই যে টেলিভিশনে যেসব অ্যাডভার্টাইজমেন্ট দেখানো হয় হাত ধোয়া অন্য জিনিস, এইরকম ফ্যাসিলিটিস এই আমাদের দেশের লোকের এরকম বেসিন নাই, আমাদের দেশের লোকের টয়লেট পেপার ব্যবহার করতে পারে না, আমাদের দেশের ফেস টিস্যু নেই। তা আমাদের এখানে যেটা বলা দরকার সেটা হলো যে কোনো রকম সাবান, যত খার সাবান হবে আরো ভালো, যে কাপড় কাচা সাবান হোক আরো ভালো, যে কোনো রকম সাবান দিয়ে হাতটা ধো। এটা এবং একটা মুসলমান হিসেবে এই দেশের লোককে বলে দেওয়া উচিত। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কার বলেছেন, এক গ্লাস পানি খাওয়ার সময় নিঃশ্বাসটা, এটা নাকটা চেপে ধরবা যাতে নিঃশ্বাসটা পানিতে না পড়ে। এক, এই যে আমরা 5 বার নামাজ পড়ার সময় অজু করি এবং ঘন ঘন হাত ধুই, তো এই যে একটু আগেই বললাম যে সাপনে কথাটা, সোপ কথাটা আরবি। তা আমাদের কনস্টিটিউশনের মধ্যেই এই জিনিসটা আছে, ঘন ঘন পানি খাওয়া এবং বিশ্রাম নেওয়া। তো হেলথ হ্যাবিটস গুলো এখানে লোকে মেনে চললে হয়। তো প্রথম কথা হলো জনগণের ভাষায় কথা বলতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে এই, আপনি লকডাউনের কথা বললেন, আমাকে বলুন তো এই দেশে লকডাউন কখনো হয়েছে? আমার মনে হয় যে অর্থে পৃথিবীতে লকডাউন হয়েছে, আমাদের দেশে লকডাউন এখনো হয় নাই। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে, আপনার কাছে এই অনুরোধ করতে চাই যে আমরা যা অতীতে হয়ে গেছে ভুল ভ্রান্তি, সে কথা বললে সময় নষ্ট হবে। আমরা এখন থেকে সামনে এগোতে চাই। প্রধানমন্ত্রী কথা বলেন যেগুলো অত্যন্ত ভালো কথা বলেন, কিন্তু আমার নিজের মনে হয় ওনার যে কম্প্যানিয়ন্স আছে তাদেরকে দিয়ে উনি এটা কাজটা করিয়ে নিতে পারছেন না। কারণ আমি বলি, স্বাস্থ্যমন্ত্রী আজকে মার্চ এপ্রিল মে জুন জুলাই 4 মাস হয়ে যাচ্ছে, আমাদের এখানে একটা লোকের করোনা হয়েছে কি হয় নাই এইটা পরীক্ষা করতে গেলে এখনো একটা ডিটেইল ব্যাপার। এখানে যাও, ওইখানে যাও, তোমার ইমেল দাও, কয়টা লোকের, সাধারণ লোকের কয়টা লোকের ইমেল আছে। তাহলে যে লোকটার ইমেল নাই সেই লোকটা, স্বাস্থ্যমন্ত্রী এটা ভাবতে হবে যে লোকটার টেলিফোন নাই, যে লোকটার ইমেল নাই, সেই লোকটাকে তার রেজাল্টটা কিভাবে তাকে পৌঁছানো যাবে। যে লোকটা মফস্বলে থাকে তার এই করোনা ডিটেক্ট করার সিস্টেম এখনো ভালো করে হয় নাই।
আমার মনে হয় আমি হ্যাটস অফ টু অল দ্য ফিজিশিয়ানস, নার্সেস, যারা স্বাস্থ্যকর্মী, যারা গত হয়েছেন, চলে গেছেন, তাদের সকলের রুহের মাগফিরাত কারণ করে আমি বলছি। তারা চেষ্টা করছেন, কিন্তু সিস্টেমিক অ্যারেঞ্জমেন্টটা করতে হবে। আমাদের দেশে যে এখন আমরা বুঝতে পারছি যে শিক্ষা মতন স্বাস্থ্য ব্যবস্থাটাও এটা একটা এলিটিস্ট অ্যাপ্রোচ ছিল, যে হাসপাতালে যারা সুবিধাজনক অবস্থায় রয়েছে তারা ভর্তি হতে পারে, যাদের সাধারণ মানুষ একটা প্রাইভেট হাসপাতালে আইসিইউতে তার কোনো অ্যাক্সেস নাই। এখন 4,000 টাকা লাগে তার ভর্তি একটা কোভিডের জন্য। তো প্রাইম মিনিস্টারকে বলবো যে অত্যন্ত অল্প পয়সায় প্রথমে লকডাউন করুন, সিরিয়াস লকডাউন, এতে বহু লোক ঘরের মধ্যে থাকবে। 3 কোটি লোককেও যদি 1 মাস আমরা সরকার থেকে খাওয়ার ব্যবস্থা করে, ধরেন 15,000 কোটি টাকা লাগলো, 3 কোটি প্রত্যেকের 5,000 করে দেন জাস্ট খেয়ে বেঁচে থাকার জন্য, তাহলে 15,000 কোটি থাকলো। যদি 2 মাস হয়, আফটার এফেক্টস 30,000 কোটি টাকা লাগলো। এই টাকা যদি খরচ করি তাহলে এক্সচেকার থেকে টাকাটা খরচ হবে ঠিকই, কিন্তু এই যে প্রশ্ন জীবন আর জীবিকা, তো এই জীবন আর জীবিকা করতে গিয়ে মানুষ যদি না থাকে তাহলে আর টাকা রোজগার কে করবে? জি, আমার হিউম্যান ক্যাপিটাল হচ্ছে সবচেয়ে বড় ক্যাপিটাল। এইটা গার্মেন্টস ফ্যাক্টরির লোককে বুঝতে হবে, যারা অন্যান্য ফ্যাক্টরিতে কাজ করায় তাদের বুঝতে হবে, সরকারকে বুঝতে হবে। সুতরাং আমার কথা হচ্ছে লকডাউন করুন, সিরিয়াসলি করুন, এবং লকডাউনের সঙ্গে নির্দেশাবলী দেন, যারা বেরোতে পারবে না তারা যেন খাবার না খেয়ে না মরে, তাদের জন্য ব্যবস্থা করুন। যাদের টাকা পয়সা, ওষুধ আনতে পারছেন না, একটা টেলিফোনের মাধ্যমে পয়সা দিয়ে হলেও তাদের ওষুধ আনার ব্যবস্থা করুন। জি, আর একটা কথা, এই যে এখন স্বাস্থ্যমন্ত্রীকে আমি বলতে চাই উদ্দেশ্য করে, কোভিডে কি একমাত্র সমস্যা স্বাস্থ্য সমস্যা? বহু লোকে, তাহলে এত হাসপাতাল যখন কোভিড ছিল না, এত শত শত প্রাইভেট হসপিটাল এবং সরকারি হাসপাতাল কি করছিল? মানুষের চিকিৎসা করছিল। কিন্তু সেই সব মানুষ যারা কোভিডে আক্রান্ত নয়, তারা আজকে চিকিৎসা পাচ্ছে না। সুতরাং যারা মারা যাচ্ছে, কোভিডে তো যাচ্ছেই, অন্য লোক হাসপাতালে ঘুরে বেড়াচ্ছে, ডাক্তাররা নিতে ভয় পাচ্ছে, পরীক্ষা করে আনেন, পরীক্ষা করে আনতে আনতে তার কর্মকাবার। জি, স্বাস্থ্য ব্যবস্থাকে এটা শেষ করতে হবে। জি, আমি পরে আরো কথা পরে বলবো। জি, প্রফেসর সৈয়দ আনোয়ার হোসেন। কতগুলো প্রসঙ্গ চলে এসেছে। লকডাউন প্রথমত আপনি বা স্যার যেটা বললেন যে লকডাউনের প্রশ্ন, বাংলাদেশে 8ই মার্চ সর্বপ্রথম 3 জন করোনা শনাক্ত হয়। তারপর থেকে আজও পর্যন্ত করোনা সংক্রমণ এবং করোনা মৃত্যু দুটোই বাড়ছে। তো আমার কাছে যেটা মনে হয়, আর এই যে লকডাউনের কথাটা যখন আসে, বাংলাদেশে সত্যি পরিপূর্ণভাবে লকডাউন কোনো সময় হয়নি, এলাকা ভিত্তিক মাঝে মধ্যে হয়েছে। আরেকটি কথা হচ্ছে, আমাদের যে করোনা সংক্রান্ত কর্মকাণ্ড অনেকটা আমরা হেলায় ফেলায় বিলম্বিতভাবে শুরু করেছি। সবকিছুকে কেমন যেন একটা দ্বিধার মধ্যে দ্বিধা একটা কেমন কাজ করছে। যেন অপেশাদারিত্ব এবং কেমন যেন উদাসীন একটা ভাব। এটা সরকারিভাবে, আমি একটু কঠিন বাংলা ব্যবহার করছি, অবিমৃষ্যকারিতা, অর্থাৎ না বুঝে শুনে কাজ করা, আর জনগণ পর্যায়ে সচেতনতার যথেষ্ট অভাব। এই দুটো মিলেই কিন্তু পরিস্থিতি জটিল হয়েছে।
দেখুন, 9 মার্চ নিউজিল্যান্ডে সর্বপ্রথম করোনা আক্রমণের বা সংক্রমণের কথা প্রথম শুনতে পাই। সেই নিউজিল্যান্ড 3-4 সপ্তাহ আগে করোনা মুক্ত হয়েছে, গত কয়েকদিন আগে মাত্র 2 জনের কথা শোনা গেছে। আচ্ছা, আর একটা কথা, কি করে নিউজিল্যান্ড পারল সেইটা আমাদের একটু দেখা দরকার। আর একটি হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র দাবিদার যে পৃথিবীর 1 নম্বর পরাশক্তি, সেই অবস্থানটি করোনার মধ্যেও ধরে রেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র। সবচেয়ে বেশি সংক্রমণ, সবচেয়ে বেশি মৃত্যু, সেই মার্কিন যুক্তরাষ্ট্রের নাকের ডগায় বসে আছে কিউবা। কিউবায় একটি সংক্রমণও হয়নি। কারণটা কি? কিউবার 2টো খাত অত্যন্ত সমৃদ্ধ, স্বাস্থ্যখাত। ফিডেল কাস্ট্রোই করে গেছেন, একটা শিক্ষা আর একটা স্বাস্থ্য। ইভেন আমরা পার্শ্ববর্তী দেশের ভারতের কেরালার কথা বলতে পারি। কেরালা একটা বড় দেশ না, এটা নিজেরাই করেছে। আচ্ছা, তো এবং বাংলাদেশে দেখুন, বিজিবির মধ্যে সংক্রমণের সংখ্যা খুবই কম, জেলখানায় সংক্রমণ কম। তো কিন্তু সামগ্রিকভাবে জাতীয় পর্যায়ে আমাদের সমস্যা হচ্ছে। আমি কিছুক্ষণ আগে ইসলামের যে দৃষ্টিভঙ্গি বা নির্দেশের কথা বললাম, সেখানে লকডাউনের কথা বলা হচ্ছে, যে যেখানে আছো অবস্থান করো। আচ্ছা, আর একটা হচ্ছে বাংলাদেশে আমি বেশ কয়েকটি চ্যানেলে বলেছি যে প্রথমত যে কাজটি করা হচ্ছে, যে একটি টাস্ক ফোর্স যারা বিশেষজ্ঞ, রোগতত্ত্ব সংক্রান্ত যাদের জ্ঞান মনীষা আছে, তাদেরকে নিয়ে টাস্ক ফোর্স করা হোক। আমলাতান্ত্রিক পরামর্শ উপদেশের ভিত্তিতে সরকার পরিচালিত হওয়া সবসময় উচিত নয় আর কি। শেষ পর্যন্ত একটা কমিটি করা হলো, টেকনিক্যাল কমিটি। এটা টেকনিক্যাল কমিটি হয় না, রবার্টস রুলস অনুযায়ী এটা হতে হবে টাস্ক ফোর্স। যা হোক, সেটা তারা বোঝেননি, করেন, কিন্তু তার অভিমতও কিন্তু সরকার নীতি নির্ধারণী পর্যায়ে গ্রহণ করেনি, পত্রপত্রিকায় খবর আছে। তো সেই জন্য সমস্যাটা হচ্ছে, আমরা যা কিছু করছি, আবার জীবনানন্দ দাশের কথা চলে আসে, মানুষ না ভেবে কাজ করে যায় শুধু ভয়ঙ্কর ভাবে অনায়াসে। তো বাংলাদেশে সব কিছু ভয়ঙ্কর ভাবে অনায়াসে কাজ করা হচ্ছে, সব দিক থেকেই বলা যায়। এবং আর একটি দিক হচ্ছে যে, দেখুন, সারা পৃথিবীতে সরকার এবং রাষ্ট্র নামে যে প্রতিষ্ঠান আছে, সারা পৃথিবীতে বলছি এখন, এই প্রতিষ্ঠানটি যে দারুণ নাজুক হয়ে পড়েছে, প্রতিষ্ঠানটির উপর ভীষণ চাপ এসে পড়েছে এখন। এই চাপ সামলাতে পারছে সব সরকার সমানভাবে নয়। বাংলাদেশে এর একটা কারণ কি জনগণের সঙ্গে সম্পর্কটা তৈরি হচ্ছে না? চমৎকার আপনি প্রসঙ্গ উল্লেখ করেছেন। লোক প্রশাসনে আধুনিক যুগে একটা কথা বলা আছে, স্ট্র্যাটেজিক কমিউনিকেশন, অর্থাৎ সরকার যা ভাবে, যা করে, সেই বিষয়ে জনগণের সঙ্গে তার একটা যোগাযোগ থাকতে হয়, কিন্তু যোগাযোগ বৈকল্যটাই বড় হয়ে গেছে। লক্ষ্য করুন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি করোনা যুদ্ধের সেনাপতি। আমি সবসময় বলি যে সেনাপতি ঠিক আছে, আদেশ নির্দেশ পরিকল্পনা চিন্তা ভাবনা সব ঠিক আছে, কিন্তু সৈন্যরা যারা মাঠে যুদ্ধ করছে, সবসময় আমাদের সেনাবাহিনী, পুলিশ, ডাক্তার, সাংবাদিক, এরা করোনা যুদ্ধে আছেন, কিন্তু আমলাতান্ত্রিকভাবে যারা আছেন, তারা কিন্তু সেনাপতির নির্দেশ ঠিক মতো মানছেন বলে মনে হয় না আমার কাছে। তো এই স্ট্র্যাটেজিক কমিউনিকেশন একটা অভাব। যখন জনগণকে নির্দেশ করা হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে, এই কথাটা, বাক্যটি আমার কাছে দারুণ প্রহসন মনে হচ্ছে। স্বাস্থ্যবিধি কোথায় মানা হচ্ছে, কে মানতে পারছে? এবং এখন আর একটা নতুন হুজুগ উঠেছে, স্বাস্থ্যবিধি মেনে নাকি পশুর হাট বসবে। পশুর হাটে, বগুড়ার দুপচাচিয়াতে পশুর হাটের ছবি দেখা গেছে, সেখানে তো কেউ কোনো স্বাস্থ্যবিধি মানছে না। সরকার কেন বলে স্বাস্থ্যবিধি মেনে এই সব কাজ করতে হবে? আগে মানানোর চেষ্টা করা হোক, সেভাবে কাজ, সেটা তো হচ্ছে না। আর এই যে সরকারি দপ্তরগুলোতে
প্রথমে বলা হলো 25% কর্মকর্তা কর্মচারী আসবেন, তখনই আমি বলেছিলাম এতে কোনো কাজ হবে না। এখন পত্রিকায় খবর দিচ্ছে কোনো দফতরে কোনো কাজ হচ্ছে না, ফাইলের স্তূপ জমে যাচ্ছে। স্বাভাবিক, কারণ একটি ফাইল সংক্রান্ত সিদ্ধান্ত নিতে ধরা যাক একেবারে লাইন ধরে 5 জন 6 জন 7 জনের সিদ্ধান্ত দরকার, তার মধ্যে 2 জন আসছেন, 1 জন আসছেন, তিনি আর একদিন পর আসবেন, ইত্যাদি ইত্যাদি, এতে করে কোনো কাজ হয় না, কাজে কোনো কিছুই আমরা হচ্ছে না। একটা প্রশ্ন আপনাদের দুজনের কাছে থাকবে, আমি আপনার কাছ থেকে এটা প্রথমে শুনে চাই, পরে ডক্টর শমশেরের কাছে যাবো। যে সামনে পবিত্র ঈদুল আজহা, এবং কোনোভাবে তো আমরা পবিত্র ঈদুল ফিতরটা পার করলাম, এবং এবার আমরা জানি হজে কেবলমাত্র সৌদি আরবে সীমিত আকারে, সৌদি আরবের মধ্যে যারা আছেন তারা পালন করতে পারবেন, অন্যরা বাইরের থেকে হজ করতে পারছেন না। তো সো এবারের এই পবিত্র ঈদুল আজহা কিভাবে উদযাপন করা হবে, আর সেটি প্রশ্ন আপনাদের, আপনারা কি মনে করেন? এমনি আপনি পশুর হাটের কথা বললেন, আমরা শুনছি যে ঢাকা শহরেই 24টি হাট বসতে যাচ্ছে। না, সেই হাটে আর একটা সমস্যা আছে। দেখুন, এবার তো গরু বাইরে থেকে আসবে না বলা হচ্ছে, পশু আসবে না। বাংলাদেশে গরু লাম্পি স্কিন রোগ ধরা পড়েছে। জি, তো এখন রুগ্ন গরুকে নাকি আমি কোরবানি, তো অনেক সমস্যা আছে। তো হিন্দুদের পূজারও সেই অবস্থা হবে, এবং ইতোমধ্যেই সিদ্ধান্ত হয়ে গেছে। কাজে মানুষের জীবনের অনেক কিছুই কাটছাট হয়ে যাচ্ছে, এটাই বাস্তবতা। সব মহামারী অতিমারীর যুগে তাই হয়েছে। একটি প্রসঙ্গ খুব সামনে চলে এসেছে বাংলাদেশে, সব দেশেই এসেছে, আমরা যদি পত্রপত্রিকা বা গণমাধ্যমগুলো দেখি, সেটা হচ্ছে শিক্ষা। দেখুন, শিক্ষার সবচেয়ে মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়েছে, ব্যাপক গভীরতর ক্ষতি। কিন্তু আমি একটি প্রশ্ন সবসময় প্রসঙ্গ তুলবার চেষ্টা করি, সেটি হচ্ছে 71-এর 9টি মাস, বা বলতে গেলে একটি বছর আমাদের শিক্ষা জীবন থেকে ঝরে গিয়েছিল। তখন তো এত হাপিত্তেশ করিনি আমরা। এখন সবাই যেন অনলাইন ক্লাসের জন্য ব্যস্ত হয়ে পড়েছি। প্রযুক্তি এসছে, তখন প্রযুক্তি ছিল না আর কি। অনলাইন ক্লাস কাজ হয়, আমি অস্বীকার করব না, কিন্তু এটা তো বৈষম্যমূলক। এর জন্য প্রয়োজনীয় প্রযুক্তি সবার কাছে নেই, আর অনলাইনে ভালো ক্লাস হয়ও না। হ্যাঁ, উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ব্রিটেনে দেখেছি, সেটি অন্যরকম ব্যবস্থা আর কি। এই ব্যবস্থা না, বাংলাদেশেও উন্মুক্ত বিশ্ববিদ্যালয় এই ধরনের ব্যবস্থা আছে। তো আমি যেটা মনে করি যে 71-এ একটি বছর হারিয়ে আমরা কিভাবে সমাধান করেছি, সেই দৃষ্টান্ত তো আমাদের সামনে আছে। এখন হাপিত্তাশ করছি বেশি, যে এর কারণ হচ্ছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষ করে বেসরকারি বিশ্ববিদ্যালয়, এগুলো রোজগার কমে গেছে, কারণ শিক্ষার্থীদের কাছে থেকে টিউশন ফি আদায় করতে পারছে না। কাজে এক ধরনের সামাজিক চাপ তৈরি হয়েছে যে শিক্ষা জীবনকে যে কোনো প্রযুক্তি নির্ভর পদ্ধতিতে স্বাভাবিক করা যায় কিনা। প্রযুক্তির পদ্ধতিতে কখনো হয় না। রেনে দেকার্তে, মহাত্মা গান্ধী তাহলে প্রযুক্তির পক্ষেই থাকতেন, প্রযুক্তির ব্যবহারের বিপক্ষে তারা সবসময় ছিলেন। একেবারে সম্পূর্ণ না, কিছু কিছু প্রযুক্তির দরকার আছে, তারা শেখার। কিন্তু প্রযুক্তির কাছে দাসখত লিখে দিয়ে মানুষ নিজের উন্নতির সোপান তৈরি করবে, এমনটা ভাবনা রেনে দেকার্তে বা মহাত্মা গান্ধীর ছিল না। তো সবকিছু মিলে আমার মনে হয় যে ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা ভিত্তিক পরিকল্পনা এবং সিদ্ধান্তের একটু দরকার ছিল, সেটা হচ্ছে না। আমরা হুটহাট করেই, যাকে বলা ইংরেজিতে অ্যাডহক বেসিসে, তাৎক্ষণিকতা প্রসূত নানাবিধ সিদ্ধান্ত নিচ্ছে। প্রফেসর শমশের আলী, আপনি বলতে চাইছিলেন কিছু কথা, আপনি বলবেন। আমি পবিত্র ঈদুল আজহার প্রসঙ্গটা টেনেছি, যে এটা এভাবে কিভাবে আমরা এবার উদযাপন করতে পারি, সেই বিষয়ে যদি আপনার কোনো সুনির্দিষ্ট পরামর্শ থাকে। প্রফেসর সৈয়দ আনোয়ার হোসেন শিক্ষার কথা বলছিলেন, আমি একটু বলতে চাই যে বিজ্ঞানের প্রয়োজনীয়তা, এবং বিজ্ঞানের জায়গায় আমরা যদি সাংবাদিকতাও দেখি, স্বাস্থ্য সাংবাদিকতা বা এই কোভিড-19 কালের, সেখানে তো দেখা যাচ্ছে যে বিজ্ঞান সম্পর্কে যথেষ্ট জ্ঞান না থাকবার কারণে, বা ন্যূনতম জ্ঞান না থাকবার কারণে যথেষ্ট ভুল, মানে নানান জায়গা থেকে একই বিষয়ে নানা রকম তথ্য আসছে, এবং সেগুলোকে আমরা চেক করছি না, বা বেসিক জ্ঞানটা না থাকবার কারণে সব তথ্যই আমরা আসলে মানুষকে ফিট করবার চেষ্টা করছি, এবং তাতে করে বিভ্রান্তিটা আরো বেশি ছড়াচ্ছে। আচ্ছা, আমি আপনার এই বিজ্ঞানের কথাটাতে আসছি, ধর্মের কথা আসবো। তার আগে আমি খুব সংক্ষেপে
এই দেশের প্রশাসনের কাছে, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা সবিনয় নিবেদন এটা রাখতে চাই যে অবিলম্বে এটা একটা অ্যাডভার্সিটি, এই অ্যাডভার্সিটিটাকে একটা অপরচুনিটিতে কনভার্ট করা যায়। এখনই সময় যে এখন দেশে একটা ন্যাশনাল হেলথ ইন্স্যুরেন্স পলিসি, এইটা যদি না করা যায় তাহলে আমাদের দেশে এই স্বাস্থ্য ব্যবস্থা আর ভালো হবে না। এবং আমি মনে করি এইটা একটা রাইট টাইম যে আমাদের একটা ন্যাশনাল হেলথ পলিসির আন্ডারে একটা ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স করা হোক, যাতে লোকের অসুখ হলে একটা ডাক্তারের কাছে দেখাতে পারে। তার জন্য সে পয়সা দেবে, যে যার সাধ্যমতো দিবে, কিন্তু একটা হেলথ ইন্স্যুরেন্স এটা করা অনেক বড় বড় কাজ আমরা করছি, আমরা ব্রিজ বানাচ্ছি, অন্য কিছু করছি, কিন্তু আমার মনে হয় যে মানুষগুলোর জন্য এই চলাচল, সেই মানুষগুলোকে বাঁচিয়ে রাখার জন্য একটা ন্যাশনাল হেলথ ইন্স্যুরেন্স একেবারে জরুরি। এইটার পরে এই আমাদের স্বাস্থ্য ব্যবস্থাটাকে, এটা স্বাস্থ্যমন্ত্রীকে বলছি, তাকে আমি অনুরোধ করছি, তার অনেক সুবিধা আছে, তিনি হেলিকপ্টারে গিয়ে প্রতিদিন একটা করে ডিস্ট্রিক্টে 2টো করে 3টে করে হাসপাতাল দেখে আসতে পারেন যে সেখানে সত্যি ডিটেকশন হচ্ছে কি হচ্ছে না, মানুষ কিভাবে স্বাস্থ্যের সেবা পাচ্ছে। এটা যদি ঘুরে ঘুরে না দেখেন, এখানে এই দাপ্তরিক কাজের মধ্যে দিয়ে পাওয়া যাবে না। সেটা আবার জানিয়ে গেলে হবে না, না জানিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, ওই স্কুল ইন্সপেক্টরের মতন, যে স্কুল ইন্সপেক্টর যখন যেতেন আগেই সব বলে দিতেন যে আমি আজকে যাব। তো এটা আপনি ঠিক বলেছেন। এখন আমি অন্য একটা প্রসঙ্গে আসি, সেটা হলো এই যে লকডাউনের কথা বললাম, ন্যাশনাল হেলথ ইন্স্যুরেন্স কথা বললাম, অন্য যে এই শিক্ষার কথা বলি। শিক্ষা, আমরা যে 9 মাস মুক্তিযুদ্ধে আমরা কাটিয়েছিলাম, এরপরে যেটা ভুল করেছিলাম আমরা, যে জন্য 71 অ্যাওয়ার্ডেড ইন 72, 73, 75 ঢাকা ইউনিভার্সিটিতে একবার আমি তখন ইউনিভার্সিটি একাডেমিক কাউন্সিলে বললাম, ধরে নাও উই স্টার্ট উইথ 72, কিছু একটা গ্রুপের 1 বছর নষ্ট হলো, কিন্তু সারা বছর সামনে আর অসুবিধা হবে না। কিন্তু এখানে সে প্রবলেম না, এখন প্রযুক্তি আছে। আজকে আমি আপনাকে বলি, আমি যখন ওপেন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলাম, তখন 1994 সালে অ্যাথাবাস্কা ইউনিভার্সিটিতে গিয়ে এই ভিডিও টেলিকনফারেন্সিং এবং এখনকার যে প্রযুক্তিগুলো, এই প্রযুক্তিগুলো নিয়েই কিন্তু তখন আমার মাথায় এগুলো ছিল। এটা প্রসঙ্গত, বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটি কিন্তু ফার্স্ট ইমেল ব্যবহার করে এই দেশে। অতএব আমার মনে হয় এই যে জুম টেকনোলজি ইজ এ ওয়ান্ডারফুল টেকনোলজি। এটা 1 to 1 না, 1 to many। এখন যে কথাটা প্রফেসর আনোয়ার হোসেন বললেন যে এটাতে বৈষম্য, এই বৈষম্য হবে না যদি আমরা যাদের করোনা ভাইরাস যারা আক্রান্ত হয়নি, আমরা তো বলছি তাদের জন্যই, যারা আক্রান্ত হয়নি তাদের জন্য। আক্রান্ত হয়ে গেলে আর সে লেখাপড়া করবে কেমন করে? তো যারা আক্রান্ত হয়নি তারা যদি বাসার মধ্যে বসে, তাদেরকে যদি যে ইনস্টিটিউশনে তারা থাকে সেই ইনস্টিটিউশনের মাধ্যমে তাদেরকে যদি আমরা এই এখনকার মোবাইল টেকনোলজিতেও, এটা তো জুম বলছি, মোবাইল টেকনোলজি ইজ নাও এমপ্লয়েড অ্যাজ দ্য রোল অফ এ টিচার। আরো অনেকগুলো টেকনোলজি আছে, আমি বলতে গেলে 1 ঘন্টা 2 ঘন্টা লাগবে, ডিটেইলসে যেতে চাচ্ছি না। বাট প্রফেসর আনোয়ার হোসেন যেটি বলছিলেন যে সবার কাছে তো ওটার অ্যাক্সেস নেই। আমরা ইন্টারনেট সুবিধা কিন্তু এখনো, যদিও ডিজিটাল বাংলাদেশ বলছি, কিন্তু ইন্টারনেট ব্যবস্থা তো সব জায়গায় নেই, অ্যাক্সেসটা নেই, এবং যেখানে আছে সেখানেও দুর্বল। সো এক ধরনের বৈষম্য তৈরি হয়ে যায়। আবার ধরেন যে এই যে ডিভাইসগুলো, সেটিও সবার কাছে একই রকম ভাবে নেই। আমি কয়েকদিন আগে দেখছিলাম যে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্রদের অধিকাংশেরই সেলফোন, মানে যেটি আমরা বলি স্মার্টফোন, সেটি নেই। আবার যাদের আছে তাদের অনেকের ইন্টারনেট সংযোগ তারা নিতে পারে, নেওয়ার সামর্থ্য নেই। এটা আমি একটা সলিউশন বলে দিচ্ছি। সলিউশন কিন্তু আপনার স্টুডিওতেই হবে। আমার স্টুডিও বলে, মানে চ্যানেল আয়ের সঙ্গে আমার আর্থিক সম্পর্ক একেবারে গোড়ার থেকে। আমি যেটা বলি, আজকে যদি টিচার্সরা
জুমের মাধ্যমে খুব ভালো করে লেকচারগুলো তৈরি করে ফেলতে পারে, একেবারে অক্সফোর্ড, কেমব্রিজ, হার্ভার্ড, এমআইটি এদের এদের এই লেভেলে যদি খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে ভালো করে বোঝাতে পারে, কোয়ালিটি এখানে ভালো হবে। কেন? আমি যখন একটা স্কুলে একটা, এই যে অনেকে পছন্দ করে না, কেন করে না? কেউ করে না কারণ সে কি বলবে ভয় আছে। একটা মাস্টার যখন ক্লাসের মধ্যে পড়ায় তখন অনেকে বলে ডিস্টেন্স এডুকেশনের কোয়ালিটি, এটা না জেনে বলে। একটা মাস্টার যখন ক্লাসের মধ্যে পড়ায় তখন সেই ছেলেপেলেরাই জানে যে আমি কি দরের মাস্টার। কিন্তু আমি যখন একটা চ্যানেলে যখন আমি কথা বলছি তখন তারা আমার ভাষা, আমার প্রেজেন্টেশন, আমার ডেটা, আমার আপডেটেডনেস, আমার থিওরিক্যাল নলেজ জি এবং পৃথিবীতে সব কিছু দেখে তারা বুঝতে পারে। সেই জন্য আমাকে অনেক ভেবে চিনতে খুব ভালো করে লেকচারগুলো তৈরি হতে হবে। জি, একটু এই লেকচারগুলো ছোট করে আনতে হবে, আমার হাতে খুব বেশি সময় আর নেই। জি আচ্ছা, এটা এই 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 লেকচারগুলো তৈরি করে ফেললাম, এই লেকচারগুলো মিডিয়াতে দিয়ে দিই এবং দেশে এতগুলো চ্যানেল আছে, তারা যদি ভাগাভাগি করে এই চ্যানেলগুলো করেন তাহলে ব্রডকাস্টিং মিডিয়া, আমি ন্যারো কাস্টিং এর থেকে এবারে আসছি আমি ব্রডকাস্টিং এ। এই ব্রডকাস্টিং মিডিয়া আমরা কি আজকে দুঃখজনক, আপনি বিজ্ঞানের কথা বলছেন, এটা বিজ্ঞান বিবর্জিত দেশ, এখানে আমাদের চ্যানেলগুলোতে বিজ্ঞানের প্রোগ্রাম হওয়া দরকার এবং আজকে শিক্ষা ব্যবস্থায় এখানে করা দরকার। এবার আমি লাস্ট একটা কথা বলি, সেটা হলো আমি এই মহামারীর সময় আমি বসে ভাবছিলাম করোনা আমাদের কি লেসন দিচ্ছে, এথিক্যাল কি। তখন আমি একটা নোট লিখেছিলাম জি যে সারা পৃথিবীর লিডাররা যা পারলো না, এই ছোট্ট ন্যানো সাইজ একটা করোনা ভাইরাস সেটা পারলো। এটা করোনা ভাইরাসের কি অসাধারণ কৃতিত্ব আল্লাহ দিয়ে দিয়েছেন, জিনিসটা তো আল্লাহ পাঠিয়েছেন। এটা হলো কি, দেখেন আমরা একটু পলিটিশিয়ানরা, ছোট্ট করে আনতে হবে, আমার হাতে আর সময় নেই। আচ্ছা জি আমি আমি 1 মিনিট 2 মিনিটের মধ্যে শেষ করছি। এই যে রিওতে বসে, কানকুনে বসে, টোকিওতে বসে কার্বন এমিশনের কথা পলিটিশিয়ানরা বললো, কিন্তু এগ্রি করলো, বায়োডাইভার্সিটি এগ্রি করলো, ইমপ্লিমেন্ট করতে পারলো না। কিন্তু আজকে এই সমস্ত গাড়িগুলো যখন গ্যারেজের মধ্যে গেল, এয়ার কোয়ালিটি ভালো হলো, এই বে অফ বেঙ্গলে ডলফিন গুলো নাচতে শুরু করলো এবং স্প্যারোজ এন্ড স্টার্টলস সেগুলো আবার ফিরে এলো, ওয়াইল্ড লাইফ তার ছন্দ পেল, প্রকৃতি তার গতি পেল। তো আমার শেষ কথা হলো, মানুষকে তো তৈরি করা হয়েছিল অ্যাজ ভাইস রেজেন্ট অফ গড অন আর্থ। আমি কি কি সৃষ্টির কোন দিকটা দেখলাম? আমি নদী দখল করলাম, আমি পাহাড় কাটলাম, আমি গাছ কাটলাম, আমি প্রকৃতির পরে যে চৌজাটু করেছি, আজকে সময় এসেছে এগুলো সব রিকাউন্ট করার। আমি ফ্যামিলির পরে যে অত্যাচার করেছি, আমি বাবা মা ছেলে পেলে যে দায়িত্ব নিই নাই, যে সঙ্গ দিই নাই, প্রতিবেশীর খবর রাখি নাই, মানুষের খবর রাখা নাই, এখন সময় এসছে আল্লাহ তাআলা সেই সম্বিতটা ফিরিয়ে দিচ্ছে যে তুমি ভাবো তোমাকে কি করতে বলা হয়েছিল আর তুমি কি করছো। জি 30 সেকেন্ডস আপনি কুরবানির ঈদ নিয়ে কিছু বলবেন, মানে এই যে না, পশু হাটের আমার পেশ। সংক্ষেপে বলি, যার গ্রামে প্রত্যেকেরই গ্রাম আছে, গ্রাম ছাড়া কোনো লোক এদেশে নাই। আমার মনে হয় শহরে না করে গ্রামে যাদের আত্মীয় স্বজন আছে, গরিব মানুষ আছে, যারা এই একটু অর্থনৈতিক অসুবিধার মধ্যে আছে, টাকাটা ওইখানে পাঠিয়ে দেন। ওরা নিজেরা জবাই করে যদি এটা ম্যানেজ করতে পারে ওদের ভালো হবে। এটা একটা ফার্স্ট ক্লাস প্রোটিন, জি এটা খুব ভালো জিনিস হবে। আমাদের শহর কেন্দ্রিক কোরবানি যত কম করা যায় ততই ভালো। ধন্যবাদ প্রফেসর সুলতানুর আমি হোসেন। সমাপনী বক্তব্যে আপনার এই অনুষ্ঠানে একটি প্রসঙ্গ এনে কথা বলতে চাই, ইতিহাসে করোনা। কারণ এমন একটি দিক নির্দেশনা আপনি শুরুতেই সূচনা বক্তব্যে দিয়েছিলেন। দেখুন, ইতিহাস, করোনা একদিন থাকবে না, একেবারে নির্মূল হবে, নিশ্চিহ্ন হবে তা নয়। কোনো মহামারী বা অতিমারী এভাবে হয়নি, থাকবে। প্রতিষেধক হয়তো এবছর শেষ নাগাদ পেয়ে যাব, কিন্তু ইতিহাস করোনাকে নিয়ে ভাববে।
এবং কিভাবে প্রথমত করোনার উৎস কোথায়, কিভাবে এলো। গণমাধ্যমে এসেছে চীনে। দেখুন, গত 20 বছরে চীন থেকে আমরা 5টি এই ধরনের মহামারী রূপে তৈরি করবার জীবাণু পেয়েছি, এবং সেই জন্য উহানে আছে ইনস্টিটিউট অফ ভাইরোলজি, সারা পৃথিবীর সবচেয়ে বড় এমন একটি প্রতিষ্ঠান। এবং গণমাধ্যমে পাওয়া যাচ্ছে যে বনরুই বা বাদুড়ের মধ্যে প্রথম বসবাস করছে। এটা নিয়ে ইতিহাস ভাবতে হবে, তথ্য অনুসন্ধান করতে হবে। তারপরে করোনার বিস্তার হলো কিভাবে, কোন পদ্ধতিতে, ইতিহাস ভাববে। আর একটা হচ্ছে মোকাবেলা কি করা হলো। আমরা মোকাবেলা নিয়ে অনেক কথা বললাম, লকডাউনের কথা বললাম। তারপর শেষ পর্যন্ত নিরাময়, অর্থাৎ আংশিক নিরাময় এবং চূড়ান্ত পর্যায়ে করোনার প্রভাব, নানা মাত্রিক প্রভাবের কথা আপনি বলেছেন। এগুলো করোনা থেকে কি হয়েছে সারা বিশ্বে, পৃথিবী কতদিন পিছিয়ে গেল। তবে একটি কথা, বিজ্ঞানকে ধন্যবাদ, বিজ্ঞান কিন্তু জেগে উঠেছে। কারণ নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন, প্রয়োজনের তাগিদে আবিষ্কার হয় আর কি। তো এই যে প্রতিষেধক, ভ্যাকসিন আবিষ্কারের জন্য সারা পৃথিবীর বিজ্ঞানীরা উঠে পড়ে লেগেছে, এটাও কিন্তু বিজ্ঞানের একটা এগিয়ে যাবার পথ চিহ্নিত করেছে বলে আমার কাছে মনে হয়। তবে করোনা একটি অভিজ্ঞতা, তিক্ত হোক বা যত কষ্টকর হোক, এই অভিজ্ঞতা একটা বড় অংশ ইতিহাসের অংশ হয়ে থাকবে। ডক্টর শমশের আলী, আপনি কি আর 1-2 লাইনে কিছু যোগ করতে চান? আমি শেষ করব। আমার 2 লাইনের এটা 2 লাইনের কথা, একটা সরকারের প্রতি যা কিছু করা দরকার সময় থাকতে থাকতে করুন, যাতে রাস্তাঘাটে আমরা লাশ না দেখি। এটা এক। আর 2 হলো মিডিয়াগুলোতে শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থার উপর অন্যান্য প্রোগ্রাম বাদ দিয়ে এই শিক্ষা, স্বাস্থ্য, এটা নিয়ে সমস্ত মিডিয়াতে এটাতে ব্যবস্থা গ্রহণ করা হোক। অনেক 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 ধন্যবাদ প্রফেসর ডক্টর শমশের আলী এবং প্রফেসর ডক্টর সৈয়দ আনোয়ার হোসেন। দর্শক দুজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব কথা বলছিলেন, এবং একজন বলছিলেন যে সময় থাকতে পদক্ষেপগুলো নেওয়া হোক, যেন ভবিষ্যতে আমাদের রাস্তায় লাশ দেখতে না হয়। আরেকজন অতিথি 71কে স্মরণ করিয়ে দিয়েছেন যে সেই সময়টাতে অনেক কিছু থেকেই আমরা নিজেরা দূরে ছিলাম, কিন্তু তার বিনিময়ে আমরা একটা স্বাধীন দেশ পেয়েছি, এবং সেই ক্ষতিটা কিন্তু পুষিয়ে ওঠা সম্ভব, এবং সেটি পুষিয়ে উঠতে খুব বেশি সময় লাগে না। কাজেই এই করোনার সময়কালে আমরা সব কিছু হারিয়ে ফেলছি এমন মনে না করে, অস্থির না হয়ে পরিস্থিতির যেন আরও ঘোলাটে না করে তুলি। এবং দুজনেই মনে করেন যে আমাদের এই যে সরকার ইতিমধ্যেই অনেক ভুল ত্রুটি করেছে, না বুঝে অনেক কাজ করেছে, আর তার জন্য অবশ্যই সমালোচনা করে আপনি, ওনারা দুজনেই তাদেরকে সংশোধিত হতে বলেছেন। জনগণের মধ্যেও সচেতনতার যথেষ্ট অভাব রয়েছে, সে কথাও স্মরণ করিয়ে দিয়েছেন। সামনে পবিত্র কুরবানির ঈদ, সেটি কীভাবে পালন করা হবে সেই বিষয়ে তারা পরামর্শ দিয়েছেন, যে শহরে যত সীমিত আকারে সম্ভব, না করতে পারলেই ভালো। যারা কুরবানি দিতে চান তারা গ্রামে গরিব আত্মীয় স্বজনের কাছে তাদের টাকাটা পাঠিয়ে দিতে পারেন। এটি জাতীয় স্বাস্থ্য বিমার কথা ওনারা বলেছেন। এবং এই সব বিষয়গুলো যদি আমরা আশা করব যে আমাদের নীতি নির্ধারকরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা নেবেন। এবং প্রফেসর সৈয়দ আনোয়ার হোসেন, ডক্টর শমশের আলী দুজনই অত্যন্ত গুরুত্বের সঙ্গে বলেছেন যে এখন আসলে লকডাউন বা মানুষকে ঘরে রাখার বিষয়টাকে অনেক বেশি কড়াকড়ি আরোপ করতে হবে, অন্যথায় পরিস্থিতিটা আসলে নিয়ন্ত্রণের মধ্যে নাও থাকতে পারে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা। নিরাপদে থাকুন এবং ঘরে থাকুন।